फ्लड में बंगाल को एक पैसा भी नहीं रखा है बजट में। বাংলা তো কারোর কাছে মাথা নত করে না, বাংলা তো কারোর ধার ধারে না, এবং বাংলা কাউকে চায়ও না। বাংলা নিজের পায়ে দাঁড়াতে জানে, বাংলা আমাদের মমতার কথায় ওঠে বসে, বাংলা আমাদের পথ দেখায়। তো বাংলার জন্য বাজেটে কেন টাকা রাখবে বন্যায়? আর বাংলায় যে বন্যাটা হয় সেটা তো স্বাভাবিক, কারণ মুখ্যমন্ত্রী তিনি বলেন যে পুরো ভারতবর্ষের জল এসে আমাদের পশ্চিমবঙ্গে জমা হয়। তো তার জন্য আবার আলাদা করে কিসের বাজেট রাখার প্রয়োজন? তাছাড়াও আজকে মুখ্যমন্ত্রীর অনেক এই যে অভিযোগগুলো সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব এবং মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশি না বকে বাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। अब बड़ा बड़ा बात करते हैं बीजेपी पार्टी कौन मुख से? বিজেপি পার্টি তো বড় বড় কথা বলে এবং বিজেপি পার্টি বাংলাকে একটা টাকাও দেয় না। কেন দেবে বলতে পারো? কেন দেবে সেটা তুমি আগে বলো। যখন 2021 সালে আমফান নামক একটা ঝড় হয়েছিল তোমাদের মনে আছে? কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজি নিজে এসেছিলেন এবং তিনি দেখে গেছিলেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং তিনি 1000 কোটি টাকা প্রথম ধাপে দিয়েছিলেন বাংলাকে এই যে ঝড় থেকে উঠে দাঁড়ানোর জন্য বা ঘুরে দাঁড়ানোর জন্য। তো পশ্চিমবঙ্গ সরকার সেই টাকাটাকে এমনভাবে ঘুরিয়েছে যে বাংলা উঠে দাঁড়ানোর বদলে কোমর থেকে ভেঙে পড়ে গেছে। বিজেপি পার্টি তো অনেক বড় বড় কথা বলে, বিজেপি পার্টি টাকা দেয় না। সেই জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার দলের নেতারা যারা গ্রাউন্ড লেভেলে মুখ্যমন্ত্রীর এক একটা ডাকাত চোর ডাকাত যারা, তারা এই আমফানে এক একজন প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা মেরেছে প্রতি গ্রাম থেকে। তাহলে এবার ভাবো যে ওই 1000 কোটি টাকা কতজনের ভেতরে ভাগ হয়ে গেছে। তারপরে যে কেন্দ্র সরকার তাদেরকে ত্রিপল দিয়েছিল, সে সামান্য ত্রিপলগুলোও চুরি করে নিয়েছে। এরা এতটা ভিখারির বাচ্চা, মানে এদের ঘরে নুন আনতে কি পান্তা পুরোয়? এরা সতীর ছেলে নিজেদেরকে দাবি করে, এতটা নির্লজ্জ এরা ছিল। পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, হ্যাঁ দুর্নীতি হয়েছে, 10% দুর্নীতি হয়েছে। কারোর অ্যাকাউন্টে আবার 94 লক্ষ টাকা ভুলে চলে যাচ্ছিল। এটা মানা যায়? পশ্চিমবঙ্গে এমন কোনো ডিজাস্টার নেই, এমন কোনো কিছু নেই যেখানটায় পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতারা টাকা মারে না। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী আমাদের যে বিরোধী দলনেতা, তিনি ঠিক কথা বলেছিলেন। এরা দেখে শুনে এদের দলের নামটা টিএমসি রেখেছে, মানে টাকা মারা কোম্পানি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের ইতিহাসে এই যে এসএসসিতে যত টাকা দুর্নীতি হয়েছে, এত টাকার দুর্নীতি কোনো রাজনৈতিক দল করেছে বলে আমার মনে হয়নি। কেন্দ্র সরকারে ছিল কংগ্রেস, রাহুল গান্ধী যত টাকা মেরেছে তার 6 গুণ টাকা ভাইপো মেরে দিয়েছে। এ এক আলাদা লেভেলের চাটন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের এই যে যারা রোহিঙ্গারা আছে, তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে যতটা সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ যারা পশ্চিমবঙ্গের প্রকৃত নাগরিক, তারা হয়তো অতটা সাহায্য পায়নি। তো লজ্জা হওয়া উচিত আমাদের মুখ্যমন্ত্রীর, ডুবে মরে যাওয়া উচিত এই জলেই। তবুও ইনি কথা বলতে আসেন নির্লজ্জের মতো, পুরো বেহায়া, সত্যি বলতে পুরো বেহায়া একজন। हमको बहुत सारे पिटाया है लोगों ने। पहले इलेक्शन में भी आप देखा हमारा पाए में कितना चोट था। একদম প্রথম ইলেকশনে আমরা দেখেছি তোমার পায়ে কত চোট ছিল, এবং দ্বিতীয় ইলেকশনে সেই পায়ের চোটটা মাথায় উঠে গেছিল। মানে একটা জিনিস ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে যতবার ইলেকশন এসেছিল ততবার মুখ্যমন্ত্রীকে হয় কেউ মেরে ঠেলে দিয়েছিল, তার পা ফুলে গেছিলো, এবং সেকেন্ড ইলেকশনে তো তোমায় কেউ মারেনি। তুমি তোমার নিজের ঘরে পা পিছলে পড়ে গেলে, আবার ইলেকশনের সময় ইলেকশন পুরো তুমি মাথায় ব্যান্ডেজ বেঁধে ঘুরলে। ইলেকশন শেষ, ভোটের রেজাল্ট বেরোবে, তোমার ব্যান্ডেজ খুলে গেল। তুমি ব্যান্ডেজ খোলা অবস্থাতেই প্রেস কনফারেন্স করছো, আবার বাম দিকে মাথা ফাটছে, ডান দিকে হচ্ছে তোমার ব্যান্ডেড লাগানো হচ্ছে। তোমার যে চিটিংবাজি মন বা তোমার যে রক্তের দোষ, সেটা পশ্চিমবঙ্গের মানুষ পুরোপুরি বুঝে গেছে। তুমি আজকে যতই বড় বড় কথা বলো, যতই তুমি বিজেপির নামে খারাপ কথা বলো, সংসদে দাঁড়িয়ে মোদীকে চোর বলো, মানুষ কিন্তু ভালো করে জানে যে তুমি কত বড় চোর। তুমি হচ্ছে রঘু ডাকাতের বংশধর, এটা বাস্তব কথা। मादारेर बाच्चा। कभी लोगों को जब घर चला जाता है, जगह चला जाता है, रास्ता तोड़ जाता है, बीज तोड़ जाता है, घर में खाना पानी कुछ नहीं रहता है, तब लोगों को गुस्सा होता है। কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া আর কতটা অশিক্ষিত হলে মানুষজন এইরকম কথা বলে। একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি মানুষজনের পাশে গিয়ে দাঁড়ানোর বদলে এখানে দাঁড়িয়ে তিনি প্রেস কনফারেন্স করছেন এবং কতটা নির্লজ্জের মতো মানুষকে উস্কানি দিচ্ছেন যে অন্য দলের নেতারা যদি তারা যদি যায় ওখানটায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, মানে তাদেরকে রাগ দেখাতে। তিনি তো বলেই দিচ্ছেন যে মানুষের মনে আসে, রাগ আসে। এটা কি নির্লজ্জতার পরিচয় নয়? তুমি কি মানবিক নাকি দানবিক? তোমার কি এতটুকু লজ্জা নেই? তোমার বিরুদ্ধে যদি, তোমার প্রত্যেকটা নেতার বিরুদ্ধে যদি আমাদের পশ্চিমবঙ্গে যেখানটায় বিজেপির দল আছে ভারী, সেখানটায় যদি তোমাদের নেতার উপরে আক্রমণ হয়, তুমি সামলাতে পারবে তো? সবসময় উস্কানিমূলক কথা বলো না। আজ পর্যন্ত সিপিএমের লোককে উস্কানি দিয়েছো, আজ পর্যন্ত মাওবাদীদের উস্কানি দিয়ে এসছো। তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ সত্যি আমরা দেখিনি। আজকে বন্যার সময় দাঁড়িয়ে তুমি রাজনীতি করছো, এটা কি রাজনীতি করার সময়? দেখো, কোনো বাজেটেই তো পুজোর জন্য অনুদান রাখা ছিল না, কোনো বাজেটেই তো একে 10 লাখ থেকে 5 লাখ সেগুলোও তো রাখা থাকে না। সেই টাকাগুলো যখন তুমি অনুদান থেকে দিতে পারছো, উত্তরবঙ্গের মানুষের জন্য তুমি এতটুকু করতে পারবে না? কি করেছো? যেদিনকে তাদের বন্যা হলো সেদিনকে তারা ভেসে যাচ্ছিল, মারা গেল লোকগুলো, তাদের ডেড বডি পোড়ানো হয়ে গেল, তুমি তখন ধেই ধেই করে নাচছিলে অঙ্কুশ আর ঐন্দ্রিলার হাত ধরে। তারপরে তুমি এলে, তুমি অনেক শোক দেখালে যে উত্তরবঙ্গের মানুষের জন্য তোমার মন কতটা কাঁদে। এগুলো হচ্ছে নির্লজ্জতার পরিচয় ছাড়া আর কিছুই নয়।
তোমার মতো নির্লজ্জ মানুষ পুরো পশ্চিমবঙ্গ ঘুরে এলে কেউ পাবে না। আর কিছু কিছু চটিচাটা মাল আছে, তারা সবসময় তোমার সাপোর্টেই কথা বলবে। তুমি যত উস্কানিমূলক কথা বলছো, মানুষ যদি তোমার বিরুদ্ধে উস্কে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো? हम भी इसके लिए तैयार था। अगर हमारे साथ कोई गुस्सा करते थे तो हम उसको गुस्सा सुन लेते थे। আচ্ছা, যেই মহিলার সামনে জয় শ্রীরাম স্লোগান দিলে সেই মহিলার মাথায় মানে রক্ত উঠে যায়, তিনি গাড়ি থেকে নেমে এসে বলেন, এই মাওবাদীরা তোরা শোন, সব আতঙ্কবাদী এখানে এসে উপস্থিত হয়েছে। তিনি নাকি সবার রাগ সব সয়ে নিতেন। মানে ইনি কোন লেভেলের ঢপবাজ সেটা তোমরা দেখো এবারে। মানে ইনি এমনভাবে প্রেসের সামনে ঢপবাজি করছেন যেন সত্যি মনে হবে ইনার মতো ভালো মানুষ যেন আর পৃথিবীতে কেউ নেই, এটাই মনে হবে। তো ইনার মতো যে ভালো মানুষ, যিনি তাদের দলে চোরগুলোকে পুষে রেখেছেন এবং সেই চোরগুলো প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের মানুষের ত্রাণের টাকা থেকে শুরু করে তাদের হকের টাকা সব কিছু মেরে খাচ্ছে, আর ইনি তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। আর দিনে রাতে খালি বিজেপির দোষ খুঁজে বেড়াচ্ছেন। বিজেপি কেন টাকা দেবে? তোমাদের চুরি করার জন্য, তোমাদের নেতাদের পকেট ভরার জন্য। দেখবে দার্জিলিংয়ে, কালিম্পংয়ে এগুলোতে বন্যা হয়েছে, টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গের এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, এই সব জায়গার যত নেতারা আছে তারা খাচ্ছে হয়তো টাকা। এগুলো তো বাংলার প্রতি লজ্জার। তুমি তো বাংলার লজ্জা, সেটা তোমাকে মানতেই হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। हम उसको साथ बात करते थे, लेकिन ये लोगों ने जीतने के बाद एरिया में गया ही नहीं। चुनाव का टाइम में आप बैंक में रुपया भर दोगे, लेकिन प्लाट के लिए आपका पास रुपया नहीं है। ইলেকশনের সময় তো মমতা ব্যানার্জি বলেছিল ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেবো। শিক্ষা এমনভাবে দিচ্ছে যে চোর চিটিংবাজ, যারা জুয়ার চোর মাস্টারগুলো, তারা গিয়ে সেখানটায় শিক্ষা দিচ্ছে। মুখ্যমন্ত্রী ঢপবাজি চিটিংবাজি করে চুরি করে চাকরি দিয়েছে যেই মাস্টারদেরকে, সে মাস্টারদের তো চাকরি চলে গেল। তাদের আবার পরীক্ষা দিয়েছে, তাদের ভবিষ্যৎ কি সেটাও মুখ্যমন্ত্রী জানা নেই। তো একটা জিনিস মানতেই হবে যে আপনিও তো অনেক কিছু বলেছিলেন ভোটের সময়, একটা কথাও আপনি রেখেছেন? একটা কথাও রাখেননি, শুধুমাত্র ভাতার রাজনীতি করেছেন, সেটা রেখেছেন আপনি। আপনি 500 টাকা 1000 টাকা প্রতিটা মহিলাকে দেবেন বলেছিলেন, সে টাকা আপনি দিয়েছেন, আমরা মানছি। কিন্তু পশ্চিমবঙ্গের যে সাধারণ যুব সমাজের শিক্ষা, সেই শিক্ষাটার তো পুরো পেছন মেরে রেখে দিয়েছেন। সেই শিক্ষার পেছনে চামড়া কেটে আপনারা বিক্রি করে দিয়েছেন। নিজেদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন প্রাইভেট স্কুলে, সেখানটায় আপনারা ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন। আর যারা সাধারণ গরিব ঘরের ছেলে মেয়ে, তারা স্কুলে পড়তে যাচ্ছে, সেখানে মাস্টার নেই। আবার যে মাস্টার আছে সে হয়তো মূর্খ, সে কোনো দিন স্কুলে যায়নি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার অগ্রগতি। আর অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ এত সচল হয়ে গেছে, এদের লজ্জা শরমও নেই। এরা হচ্ছে দোকান কাটা বেহায়া। आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी। ধরেই নিলাম যে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাহলে সেখানে যাচ্ছে কেন? সেই এরিয়াটা যদি বিজেপির হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি নাটক মারাতে যাচ্ছিল? বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কি বিজেপির নেতাদের হাত দিয়ে টাকা পৌঁছে দিতে পারতেন না? তিনি যদি মানবিক হতেন, তিনি কি বিজেপির ওই যে এমপি এমএলএরা আছে তাদের মাধ্যমে সে চেকগুলো দিতে পারতেন না? নিজে গিয়ে ফুটেজ খাওয়ার জন্য একটা উঁচু জায়গায় গিয়ে প্যান্ডেলের টেন্ট লাগিয়ে তিনি চেক দিচ্ছেন, খোলা মাঠে চেক দেওয়া গেল না। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি মানবিক। বিজেপির এলাকা বলে সেখানে উন্নয়ন করা যাবে না, আর পশ্চিমবঙ্গের তৃণমূলের এলাকা হলে সেখানে ঢালা উন্নয়ন হবে, কারণ তৃণমূলের নেতাদের পকেট ভরতে হবে। তো এখানটা আমি একটা কথা বলতে চাই, সেটা যদি বিজেপির এলাকা হয় তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্র সরকারের যে বঞ্চনা, সেটা কিন্তু ঠিকই আছে। কারণ কেন্দ্রের সরকারের সাথে তো পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কোনো যোগাযোগ বা সম্পর্ক কিছুই নেই। তাই সেই জন্য ওই আমাদের পশ্চিমবঙ্গকে টাকা দেয় না কেন্দ্র সরকার, এতে অবাক হওয়ার কিছু নেই। एमपी एमएलए एंड एवरीथिंग। अभी लोग क्या करेगा? रेस्क्यू करेगा ना? एक एक लीडर जाएगा 40-50 कार्ड लेके, उसको पीछा में पुलिस दौड़ेगा। किसका प्रायोरिटी है? I went there but not with this type of convoy. Only 2-3 card with me. এই হচ্ছে বাংলার রাজনীতি, আর এই হচ্ছে বঙ্গমাতা। এই মাথা না ছাতা। তবে একটা কথা আমি বলতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, যে আপনি নিজেকে সতীত্ব প্রমাণ করার চেষ্টা করছেন, করুন, কিন্তু মানুষজনকে কেন উস্কাচ্ছেন? কেউ 40টা-50টা গাড়ি নিয়ে গেছে, তারা যদি সেই গাড়িতে করে নেতারা গিয়ে যদি মানুষজনকে বাঁচায় বা মানুষজনের পরিস্থিতি খতিয়ে দেখে, তাতে আপনার এত ক্ষতি কিসের? পশ্চিমবঙ্গে যদি ওই নেতাদের গাড়িতে রাস্তা ভেঙে যায়, তাহলে আপনারা নিজেরা ত্রাণ পৌঁছাবেন কোন দিক দিয়ে? আকাশ দিয়ে উড়ে উড়ে ডানা লাগিয়ে আপনারা যাবেন ত্রাণ পৌঁছাতে? সে ত্রাণের গাড়িগুলো তাহলে কী করে পৌঁছাবে? আপনারা পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর সাথে যেভাবে নিম্নভাবে ব্যবহার করছেন, সেগুলো দেখেই কেন্দ্র সরকার আপনাদের টাকা দেয় না। কেন্দ্র সরকার সেই জন্যই আপনাদের টাকা আটকে রেখেছে। আর আপনাদের মতো ভিখারি এরা কেন্দ্রের কাছে হাত না পাতলে, কেন্দ্রের পায়ে না পড়লে এই রাজ্যটাকে শিখেই তুলে দিতে হবে। আর কদিন পরেই রাজ্যটা বেচার জন্য তুমি লোক খুঁজবে, তাই না দিদি? टेंशन नहीं लेने का अपन है ना। মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না? মহাকুম্ভ ডিজাস্টার ছিল কিনা জানি না, তবে যতদিন থেকে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসছে ততদিন থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ডিজাস্টার লেগেই আছে। মহাকুম্ভ সেখানে পদপৃষ্ঠ হয়ে মারা গেছে মানুষ, সেখানটায় ভিড় সামলাতে না পেরে একটা হুজুকে মানুষ দৌড়াচ্ছিল, তখন মানুষ মারা গেছে। সেটা কি করে ডিজাস্টার হতে পারে? সেটাতে কি সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক আছে? তুমি গেছো সেখানে, মানে বাঁশ তোমার ঝাড়ে আসেনি, তুমি বাঁশ ঝাড়ের কাছে গেছো, তাই বাঁশ পেয়েছো, আর এইটা ঝাড় সমেত তোমার পোঁদের কাছে চলে আসছে। সেটা দেখো, যখন কাঠগুলো ভেসে ভেসে আসছে, পশ্চিমবঙ্গের কাঠগুলো বাংলাদেশে ভেসে ভেসে যাচ্ছে, পাইন কাঠ, সেগুলো চোখে দেখা যাচ্ছে না, সেগুলো পুড়ে গেছে চোখে। আসলে মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেক দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে ধ্বংস করে যাচ্ছেন। সে প্রাকৃতিক হোক কি অর্থনৈতিক হোক কি রাজনৈতিক, সব দিক দিয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
ডিজাস্টার অ্যানাউন্স হয়েছিল কি? তাহলে এক এক জায়গায় এক এক রকম কেন? আমার কথা হচ্ছে যখন কোনো সাংবিধানিক পোস্টে থেকে কেউ কোনো কমেন্টস করবে, তার উচিত সাংবিধানিক পোস্টটাকে মেনেই কমেন্টসটা করা। সেরকম তোমারও উচিত যে পশ্চিমবঙ্গে আগে মানুষের কথা ভাবা নাকি বিজেপির বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়া, সেটা তুমি আগে ভাবো। আসলে ছুঁচ বলে চালনকে তোর পদে কেন ছেঁদা, নিজের পদে যে ছাঁদা পুরো ভরে ভরে আছে সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে না। সব থেকে বড় ছাঁদা কিন্তু ছুঁচের পদেই থাকে। তো সে কিন্তু বলে যে চালনকে যে এতগুলো ছাঁদা তোর পদে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ করতে চাই যে আপনি প্রথমে ভেবে নিন যে আপনি মিথ্যে কথা বলবেন না সত্যি কথা বলবেন, বা আপনি ঘর থেকে কী শিখে এসেছেন সেটা প্রথমে ভাবুন, তারপরে আমাদেরকে বলুন যে আপনি প্রথমে কী বলতে চান। কখনও আপনি বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন এবং কখনও আপনি বিজেপির হয়ে কথা বলছেন, কখন যে আপনি কী বলছেন সেটা আমরা বুঝতে পারছি না। কখনো খগেন মুর্মুকে দেখতে হসপিটালে চলে যাচ্ছেন, হসপিটাল থেকে বেরিয়ে বলছেন যে না তার কিছু হয়নি, তেমন কিছু নয়। আপনার পায়ে একটু লাগলো, আপনি 1.5 মাস 2 মাস ধরে আপনি পায়ে ব্যান্ডেজ বেঁধে পুরো ইলেকশনটা পার করে দিলেন। মাথায় সামান্য একটু চোট লেগেছিল, সামান্য একটু, তা আপনি মাথায় বেঁধে ইলেকশনের প্রচারটা পুরো পার করে দিলেন। আর খগেন মুর্মু তো গোটা দেহ রক্তারক্তি হয়ে গেছিলো, তিনি মানে এখন হসপিটালে ভর্তি আছেন। তো তার কিছু হয়নি, আপনার হয়েছিল। মানে আপনাকে মারলে মার, আর অন্য কাউকে মারলে মনে হচ্ছে সেটা ফুলের মতো লাগে। লজ্জা করে না একজন অসুস্থ মানুষকে নিয়ে মিথ্যাচার করতে? কেন আমার ঘরের সোনা, দীর্ঘদিনের সঞ্চিত ধন, দীর্ঘদিনের সঞ্চিত ধন। এই হচ্ছে মুখ্যমন্ত্রী, এই হচ্ছে তার মুখের ভাষা। ধন, বাল, বাঁড়া, লেওড়া, এইসব হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষা। তার ভাষা জ্ঞান, তার শিক্ষাগত যোগ্যতা, তার মানে কি বলবো মানসিকতা, তার মানবিকতা, সেগুলো হচ্ছে ভাবার বাইরে। কেউ ভাবতেই পারবে না যে মুখ্যমন্ত্রীর একই অঙ্গে এতগুলো রূপ আছে। তিনি আসলে পশ্চিমবঙ্গের যুব সমাজকে কী বার্তা দিতে চাইছেন সেটা আমরা বুঝতে পারছি। অসভ্য, নির্লজ্জ, অসভ্য, বেহায়া, বর্বর, অমানবিক সব কিছু গুণাবলী তার মধ্যে লুকিয়ে আছে। शर्म करो भगवान से डरो। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।